বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব ঢাকা জেলার অর্থাৎ ঢাকার 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসন নিয়ে। জানবো সেখানকার তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দল মনোনীত প্রার্থীদের তাদের নির্বাচনী ভাবনার কথা। দর্শক, আমরা বলছিলাম যে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব ঢাকা জেলার যে সংসদীয় আসন আছে 1, 2, 3, 4 ও 5 নিয়ে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এই সংসদীয় আসনগুলোতে 1991, 1996, 2001 এবং 2008 এই 4টি নির্বাচনী বছরের যে পরিসংখ্যান আছে আমরা সেটা একটু তাকিয়ে আসতে চাই। নির্বাচনী বছর 1991 সালে ঢাকা 1 আসনে ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 55,152 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মাহবুবুর রহমান, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 31,245 ভোট পান। আমরা 1996 সালে ঢাকা 1 আসন থেকে আবারও ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 38,372 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হাশেম আলী, তিনি 20,005 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা এবার 2001 সালে নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, ঢাকা 1 আসনে আবারও তিনবারের মতো হ্যাট্রিক বলা যায় ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি 48,347 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সালমান এফ রহমান, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 45,576 ভোট পান। আমরা 2008 সালে নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই, ঢাকা 1 আসনে দেখতে পাই এবার আব্দুল মান্নান খান আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,55,863 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তিনিও আব্দুল মান্নান, তিনি বিএনপির ধানের শীষ থেকে তিনি 1,21,440 ভোট পান। আমরা ঢাকা 2 আসনের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই দেখতে পাই, ঢাকা 2 আসনে 1991 সালে আমানুল্লাহ আমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল, তিনি 97,299 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল মোস্তফা মহসিন মন্টু, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 66,220 ভোট পান। আমরা 1996 সালের দিকে যদি তাকাই, আমানুল্লাহ আমান আবারও তিনি 1,24,096 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল শাহজাহান, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 52,662 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, আমানুল্লাহ আমান টানা তৃতীয়বারের মতো 1,69,980 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নসরুল হামিদ বিপু, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 89,375 ভোট পান। আমরা 2008 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, ঢাকা 2 আসনে কামরুল ইসলাম এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 1,80,172 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকে মতিউর রহমান, তিনি 1,24,630 ভোট পান। আমরা এবার ঢাকা 3 আসনে নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, আমরা দেখতে পাই আমানুল্লাহ আমান এই আসন থেকেও তিনি নির্বাচন করেছেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকে 97,299 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাহজাহান, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 52,662 ভোট পান এবং দ্বিতীয়বারের মতো 1996 সালে তিনি ঢাকা 3 আসন থেকে আমানুল্লাহ আমান সংসদ সদস্য নির্বাচিত হন 1,24,096 ভোট পেয়ে। 2001 সালের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাই ঢাকা 3 আসন, আমরা 3 আসন আমানুল্লাহ আমান 1996 সালে যেটা বলছিলাম যে তিনি পেয়েছেন, আমরা এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবার 2001 সালের দিকে আমরা একটু যেতে চাই, সম্ভবত একটু পরে আমরা দেখতে পাবো 2001 সালে আমানুল্লাহ আমান টানা তৃতীয়বারের মতো একই আসন থেকে তিনি 1,69,980 ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগ থেকে 89,375 ভোট তিনি পান। আমরা 2008 সালের দিকে যদি তাকাই, ঢাকা 3 আসনে নসরুল হামিদ বিপু এবার তিনি ঢাকা 3 আসন থেকে 1,23,302 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 78,810 ভোট পান। আমরা ঢাকা 4 আসনের পরিসংখ্যান এবার তাকাবো। 1991 সালে ঢাকা 4 আসনে সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 56,362 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সিপিবির লাঙ্গল কাস্তে প্রতীকে সাইফুদ্দিন মানিক, তিনি 42,000
454 ভোট তিনি সেখান থেকে পান। আমরা ঢাকা 4 আসনে 1996 সালে হাবিবুর রহমান মোল্লা তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1,02,939 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শেষ প্রতীকে গেলবারে যিনি সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, 81,522 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, দেখতে পাই সালাউদ্দিন আহমেদ এবার আবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ধানের শেষ প্রতীকে। 1,51,368 ভোট তিনি সেখান থেকে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হাবিবুর রহমান মোল্লা আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,23,002 ভোট। দর্শক, আমরা যদি এবার ঢাকা 4 আসনের 2008 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, দেখতে পাই সানজিদা খানম আওয়ামী লীগের নৌকা প্রতীকে 97,828 ভোট তিনি সেখান থেকে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল হাই, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে 52,701 ভোট পান। আমরা ঢাকা 5 আসনের নির্বাচনী বছরের পরিসংখ্যান এবার তাকাবো। 1991 সালে ঢাকা 5 আসনে সালাউদ্দিন আহমেদ তিনি এই আসন থেকে নির্বাচন করেছেন এবং বিএনপির ধানের শেষ প্রতীকে 56,362 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাইফুদ্দিন মানিক, সিপিবির তিনি 42,454 ভোট পান। 1996 সালে হাবিবুর রহমান মোল্লা ঢাকা 5 আসন থেকে 1,02,939 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নৌকা প্রতীকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সালাউদ্দিন আহমেদ কালাম, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে 81,522 ভোট পান। আমরা 2001 সালের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাই সালাউদ্দিন আহমেদ আবারও সেখান থেকে বিএনপির ধানের শেষ প্রতীকে 1,51,368 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হাবিবুর রহমান মোল্লা, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,23,002 ভোট পান। দর্শক, আমরা তখন পরিসংখ্যানগুলো দেখছিলাম। আপনারা দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। সময় হলো একটি বিরতির, সাথে থাকুন, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকা সংসদীয় আসন 1, 2, 3, 4 ও 5 আসনে যারা রাজনৈতিক দল আছে, তাদের মনোনীত প্রার্থী যারা আছে, তাদের কথাগুলো একটু শুনে আসবো আমরা। গণভোট নিয়ে আমাদের পজিটিভ ধারণা অবশ্যই থাকা উচিত। একটা সুষ্ঠু নাগরিক হিসেবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেটা আমাদের চাওয়া। এবং দেশে একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের এবং দেশের উন্নয়নের একটি রূপরেখা দিয়েছেন। এটা থেকে কিন্তু প্রতীয়মান হয় আমরা কি চাই। আমরা সমাজের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে আমরা কাজ করতে চাই। এর জন্য যেটা প্রয়োজন আমরা সেটাই করব। আমার দোহার-নবগঞ্জবাসী, আমার এলাকার জনগণের কাছে আমার আকুল আবেদন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে ধানের শীষ মার্কায় আমাকে মনোনয়ন দিয়েছে। আপনাদের মূল্যবান ভোটটি আমার পক্ষে আসুক, এটা আমার প্রত্যাশা। এবং প্রত্যেকটা এলাকা থেকে বেসিক্যালি জনগণের সমস্যাগুলো তৃণমূল থেকে তুলে আনার চেষ্টা করছি এবং সেটার আলোকে আমরা বিস্তারিত ইশতেহার এবং বাস্তবসম্মত ইশতেহার তৈরি করছি এবং অচিরে আমরা সেই ইশতেহারটা পাবলিশ করব। আমার ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমরা যাতে এইবার আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সচেতনভাবে চিন্তাভাবনা করি, আমাদের বিবেক বুদ্ধিকে সামনে রেখে দেশটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটা শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ, একটা ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটা সুন্দর আমরা সমাজ পাবো, দুর্নীতিমুক্ত সমাজ পাবো। সেই সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, অবশ্যই এবার আপনাদের স্বাধীন মতামত যথাযোগ্য জায়গায় আপনারা প্রয়োগ করবেন। রাতের বেলায় বাড়িতে বাড়িতে গিয়ে তারা হানা দিবেন ভোট কেন্দ্রে, যাতে আমার প্রার্থীরা না আমার যে সাপোর্টাররা যাতে না যেতে পারে। এই জিনিসগুলো তারা করবে, এগুলো আমরা জেনেছি। তারা ভোট কেন্দ্রে আমার পুলিং এজেন্টকে ঢুকতে দেবে না, মারবে, কাটবে ইত্যাদি ভয়ভীতি দেখাচ্ছে আমাদের সাপোর্টারদেরকে। এটা আমরা অভিযোগ করব নির্বাচন কমিশনকে, যাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে, না হলে আমাদেরকে নির্বাচনের দ্বিতীয় চিন্তা করতে হবে। আমার একটাই মেসেজ সবার কাছে, প্রশাসনের কাছে, জনগণের কাছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন, তাদেরকে ভোট দিবেন না, যারা যোগ্য তাদেরকে ভোট দিন। আমি মনে করি সাধারণ মানুষ আমার চেয়ে বেশি সচেতন। আমরা রাজনীতিবিদরা দাবি করতে পারি, সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ রাজনীতিবিদদের চেয়ে ভালো বোঝে। বাংলাদেশে 50-60 বছরে ভোটের অধিকারের প্রশ্নে জনগণ তাদের রায় দিতে কখনো ভুল করে নাই এবং রাজনীতিবিদদের জনগণের কাছে শিক্ষার ব্যাপার আছে এবং সাধারণ মানুষের যে পাস, এটা বুঝতে আমরা
অনেক সময় চাই না, মনে করি আমরাই সব বুঝি। না, দ্য পিপলস অফ বাংলাদেশ ভেরি ভেরি কনসার্ন। আমরা তাদের রায়কেই সাধারণ গ্রহণ করি। এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন 12ই ফেব্রুয়ারি যেটা আমরা আশা করছি হবে, সেখানে গণভোটের একটি জায়গা থাকছে। দীর্ঘদিন পরে মানুষের সামনে সুযোগ আসছে যে মানুষ কিভাবে পরিবর্তনটি চাচ্ছে। আমি মনে করি যে বিএনপি এই গণভোটে হ্যাঁ এবং না এই বিষয়টি একেবারেই দেশের মানুষের উপরে ছেড়ে দিয়েছে। আমরা চাই যে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জাতির ইচ্ছার প্রতিফলন ঘটাতে চেয়েছে এবং মানুষের ইচ্ছাকে কেন্দ্র করেই আমরা রাজনীতি করে আসছি। তো সেই ক্ষেত্রে আসলে 12ই ফেব্রুয়ারি আমরা জানতে পারবো যে মানুষ হ্যাঁ ভোট দিবেন আর না ভোট দিবে। এটা আমরা এলাকার মানুষের উপরে ছেড়ে দিতে চাচ্ছি। আমরা কোনোভাবেই হ্যাঁ এবং না ভোটে কোনোভাবে প্রভাবিত করতে চাচ্ছি না। জামাত 4 দফার ভিত্তিতে কাজ করে, তার অন্যতম হলো সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে এভাবে কমিটেড লক্ষ লক্ষ লোক বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে। আমরা মনে করি এই সততার এবং যোগ্যতা যারা জামাত ইসলামী তৈরি করেছে তাদের হাতে যদি নেতৃত্ব আসে এবং জিরো আপনার দুর্নীতির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করা যায়, তাহলে বাংলাদেশ 1-2 বছরের ভিতরে দৃশ্যমান পরিবর্তন এবং 5 বছরের ভিতরে বাংলাদেশ হবে সারা দুনিয়ার জন্য একটি মডেল উন্নত রাষ্ট্র এবং এখানে নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমার নির্বাচনের ইস্তেহারে থাকবে সর্বপ্রথম শিক্ষার উপর গুরুত্ব দেব বেশি, ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে একটি সাধারণ পরিবার এই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে তার সংসার চালাতে পারে, সেটার সুবিধা আমরা সরকারের থেকে আমরা পাবো। আর আমার এলাকায় যেটা সহযোগিতা চায়, যেটা সন্ত্রাস, মাদক, এই সমস্ত নির্মূলের জন্য আমার নির্বাচনের ইস্তেহারে থাকবে। নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ, পার্লামেন্টে যাওয়ার আশা করছি, জনগণ আমাদেরকে ভোট দিবে। তো এটা আমাদের ইশতেহার হবে সুশাসনের জন্য, ইশতেহার হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ইশতেহার হবে আমাদের যুবকদের কর্মসংস্থান, ইশতেহার হবে নারীদের নিরাপত্তা, ইশতেহার হবে আমাদের শিক্ষা নিয়ে, ইশতেহার হবে আমাদের স্বাস্থ্য নিয়ে, আর্থসামাজিক উন্নয়ন, আমাদের বিশেষ করে রাস্তা, ড্রেনেজ সিস্টেম এখানে খুবই মারাত্মক অবস্থা, খুবই খারাপ। এখানে আমাদের হসপিটাল নেই, আমরা প্রায়োরিটি দিব। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে আপনারা রায় দিবেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ঢাকা জেলার 1 থেকে 5 সংসদীয় আসনে যারা মনোনীত প্রার্থী আছে তাদের কথা আমরা শুনছিলাম, তারা তাদের প্রত্যাশার কথা তুলে ধরছিল। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান। অ্যাডভোকেট আতিকুর রহমান, মোস্তফা জামান দুজনকে স্বাগত। আমরা শুরুতে অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম যে আমরা একটা শুরুতে পরিসংখ্যান দেখছিলাম 1991, 96, 2000 এবং 2008, এই 4টি সংসদীয় নির্বাচনে আপনাদের জামায়াত ইসলামী থেকে কখনো কোনো সংসদ সদস্য মনোনীত হয়নি, কিন্তু 5 তারিখ পরিবর্তিত প্রেক্ষাপটের পর আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা দেখছেন আপনারা, কতটুকু আশাবাদী এই আসনগুলো নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে। আপনিও তো 5টি আসনের এখানে জানতে চেয়েছেন। বাংলাদেশে আমাদের যতগুলো এখন পর্যন্ত সার্ভে হয়েছে, প্রায় 6টা প্রতিষ্ঠান যেটা আমরা পেয়েছি, সানিম করেছে, ইনোভেশন করেছে, প্রথম আলো, IRI, এমিনেন্স এবং ন্যারেটিভ, এবং এই যে 6টি সংস্থার পক্ষ থেকে তারা বিভিন্নভাবেই তারা যে জরিপটি করেছেন তাতে প্রায় অংশগ্রহণ করেছে 41,000 মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। আমরা দেখলাম তার মধ্যে 21% মাত্র তারা কোনো সিদ্ধান্ত দেননি, প্রায় 32,000-এর মতো মানুষ সেখানে সিদ্ধান্ত দিয়েছেন। যদি আমরা এই 6টা সার্ভেকে একসাথে করি, যদি অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে যে এটি বিএনপির জনসমর্থনটা প্রায় 41% এবং জামাত ইসলামী জনসমর্থন 35%। যদি এনসিপিকে এখানে যোগ করা হয় তাহলে আরো 8% বেড়ে যায়। সব মিলে জামাত সহ যে 11 দলীয় জোট আমরা করেছি
শুধু জামাত এবং এনসিপি যদি আমরা 6টা জরিপের আমরা অ্যানালাইসিস করি রেশিও দিক থেকে, যেটা প্রায় 42.5% হয়ে যাচ্ছে, যে বিএনপি থেকে প্রায় 2% উপরে। আমরা মনে করি এবারের ইলেকশনটা শুধু আসন কেন্দ্রিক না, জাতীয়ভাবে মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ এটা পরিবর্তন চাচ্ছে, মানুষের দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাচ্ছে, এবং জামাত ইসলামী এবারের মানুষের হৃদয়কে আমরা জয় করেছি। মানুষকে আমরা এটি বোঝাতে সক্ষম হই, যদি আপনি একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চান, যদি জুলাই সনদকে আপনি বাস্তবায়ন দেখতে চান, যদি মানুষের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দিতে চান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে জামাত ইসলামের সহ যে 11 দল, তাদেরকে ক্ষমতা আনার কোনো বিকল্প নাই। নিশ্চয়ই। আমরা দেখলাম আপনি তাই পরিসংখ্যানের কথা ফলশ্রুতিতে বলেছেন আতিকুর রহমান, আমরা অতীত নির্বাচনগুলোতে পরিসংখ্যান দেখেছি, যাদের কথা আপনি বললেন, এই পরিসংখ্যান কিন্তু আসলে সামগ্রিক চিত্র বহন করে না, একটা পার্টিকুলার চিত্র তারা কিন্তু বহন করে। অর্থাৎ মাঠের চিত্র কিন্তু আমরা সবসময় ভিন্ন দেখেছি। যাই হোক, মাঠের চিত্র যেমনই হোক, আপনি বলেছেন যে মাঠেও আপনাদের সে প্রত্যাশা আছে। আমরা পরিসংখ্যানের বাইরে বের হয়ে মাঠের কথা যদি বলি, মাঠের ভোটাররা, মাঠে যাদের কাছে আপনারা যাচ্ছেন, তারা আসলে আপনাদের নতুন যে প্রতিশ্রুতি আছে এগুলোকে কিভাবে গ্রহণ করছে? নারী স্বাধীনতার, জামাত ইসলাম আসলে একটা নারী স্বাধীনতার কথা চলে আসে, তারপর অমুসলিম শাখার কথা চলে আসে। এইসব বিষয় আসলে সাধারণ মানুষ আপনাদেরকে কতটা গ্রহণ করছে? জি, ধন্যবাদ। দেখুন, আমি যে পরিসংখ্যান দিয়েছি এগুলোই, তার সাথে মাঠেরও কিন্তু প্রায় আমরা কাছাকাছি অবস্থান সেখানে পাচ্ছি। দেখুন, আমরা 96 এর পরে এই আসনগুলো জামাত নির্বাচন করেন, তার মানে এখন থেকে আপনি প্রায় 30 বছর আগের পরিসংখ্যানটা এখন আনলে হবে না। যেমন আপনি দেখুন যে রিসেন্ট গতকালকে যে আমরা সার্ভেটা দেখলাম, সেখানে আমরা দেখেছি প্রায় 33% নারীরা জামাত ইসলামীকে সমর্থন করতে চায়, যেটা বিএনপি চেয়ে প্রায় আপনার 2% উপরে। তার মানে নারীদের ব্যাপারে যে ন্যারেটিভ দাঁড় করানো হয় জামাত ইসলামীর ব্যাপারে একটা দলের পক্ষ থেকে, এটি বাংলাদেশের নারী সমাজ এখন গ্রহণ করছে না। বিশেষ করে আমরা দেখেছি যারা জেনজি বলি আমরা, 18 থেকে 29 বছর বয়স, তাদের তাদের পাশেও কিন্তু জামাত ইসলামীর সমর্থন পায় 34%। এতে প্রমাণিত হয় এবারে নির্বাচনে অতীতে যা হয়েছে সেটা ভিন্ন বিষয়, যেহেতু আমরা 3টে ইলেকশন করার সুযোগ পাই নাই, বহু পরিবর্তন হয়েছে। এবার আমরা আশাবাদী, যে সার্ভে গুলো হয়েছে, আমি 6টা জরিপ থেকে আমি আপনাকে সামারি দিয়েছি, এতে প্রমাণিত হয় এবারে নির্বাচনে জামাত ইসলামী ঢাকার এই 5টি আসনে ভালো করবে। যে সুষ্ঠু ইলেকশন হয়, আমরা আশাবাদী এই সবগুলো আসনে জামাত ইসলামী বিজয়ী হবে। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান। মোস্তফা জামান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক ইলেকট্রো পার্লামেন্টে। আপনার কাছে যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে, আসন্ন নির্বাচনে সবকিছু মিলিয়ে আপনাদের 31 দফা আছে এবং লেভেল প্লেইং ফিল্ডের একটি বিষয় আছে, যেটা জামায়াতের আমিরের পক্ষ থেকে একটু অভিযোগ তোলা হয়েছে। কিন্তু আপনারা লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন ঢাকার যে 1 থেকে 5 আসন আছে সেখানে? আপনাকে ভাইয়া এবং আপনাদের ডিবিসি নিউজকে ধন্যবাদ, আমাদের সঙ্গে যারা আছেন, সংযুক্ত আছেন। আপনি ঠিকই বলেছেন যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে আমরা 31টি দফা আমরা প্রণয়ন করেছি এবং জাতির উদ্দেশ্যে আমরা প্রচারও করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ আমাদের 31 দফা সম্পর্কে অবগত হয়েছে, তারা আমাদের এই 31 দফাকে স্বাগত জানিয়েছে। আমরা বিশ্বাস করি আমরা এই 31 দফার আলোকে যদি আমরা দেশ পরিচালনা করার যে প্ল্যান দিয়েছি, আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতা আসলে আমরা বিশ্বাস করি আমরা এই 31 দফাটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এবং জনগণ এই 31 দফার উপর বিশ্বাস এবং ভরসা রাখছে, এবং তারা অবশ্যই আগামী নির্বাচনে আমাদেরকে তাদের সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে আমাদেরকে আগামী দিনে নিয়ে আসবে এই সংসদে, আমরা বিশ্বাস করি। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং পুরা জাতি অতীত ঐক্যবদ্ধ ছিল, আমরা বর্তমানে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের পর আল্লাহর রহমতে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা জনমানুষের, দেশের সকল মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। নিশ্চয়ই। মোস্তফা জামান, অ্যাডভোকেট আতিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক ইলেকট্রো পার্লামেন্টে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আপনাদের জন্য শুভকামনা। দর্শক, দেখছেন মধুমতি ব্যাংক ইলেকট্রো পার্লামেন্ট। আবার একটি সময় হলো বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মধুমতি ব্যাংক ইলেকট্রো পার্লামেন্ট। দর্শক, নির্বাচন এলেই কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তি তর্ক, সেই সব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে ডেমরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক ইলেকট্রো পার্লামেন্টে। কেমন দেখছেন সেখানকার স্থানীয়দের আসন্ন নির্বাচন নিয়ে ভাবনা, তাদের প্রত্যাশা? আপনার মাধ্যমে আমরা তা শুনতে চাই।
যে হিমাদ্রি, আসলে আমরা এখন রয়েছি ড্যামরা ঢাকা 5 আসনের যে ড্যামরা রয়েছে, এবং এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নম্বর ওয়ার্ড, এবং আমার সাথে কিছু প্রবীণ ও তরুণ ভোটার রয়েছেন। আমরা চেষ্টা করব তাদের কথা শুনতে। আসলে আপনারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চান, কেমন নির্বাচন চান? আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে সন্ত্রাসমুক্ত দেশ, মাদকমুক্ত দেশ, সামাজিক কল্যাণে সবাই কাজ করবে। যে এখানকার নমিনেশন পেয়েছে সে আমাদের আলহাজ নবুল্লাহ নবী ভাই, খুব ভালো লোক, শান্ত লোক। আমরা আশা করি তিনি ঢাকা 5 থেকে নির্বাচিত হলে এই এলাকাকে সুন্দর এবং সমৃদ্ধ একটা দেশ গড়ে তুলব, এলাকা গড়ে তুলব, মাদক মুক্ত একটা এলাকা গড়ে তুলব। এটা এই নির্বাচনটা আমরা এরকম একটা যোগ্য লোকের এবং একটা সুন্দর নির্বাচন চাই। আমরা এই প্রত্যাশা করি। আমার দৃষ্টি থেকে আমি এরকম একটা লোক চাই যে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, হানাহানি মুক্ত আমরা যেন মিলেমিশে থাকতে পারি, এরকম একটা নির্বাচন চাই, এবং নির্বাচনটা যেন অবাধ এবং সুষ্ঠু হয়, এটি আমার কামনা। বুঝতে পেরেছি। আপনি কাছে যদি জানতে চাই, আপনারা আসলে কেমন জনপ্রতিনিধি চান, কেমন নির্বাচন চান? আমরা জনপ্রতিনিধি একটা সভ্য, শিক্ষিত সন্তান চাই, ভালো মনের হইতে হবে। আমরা ভালোভাবে চলবো ইনশাল্লাহ, আশা করি। এরা যারা আমাদের উচ্চ পদে এমপি মন্ত্রী হবে, এদেরও ভালো হইতে হবে। এরা যদি চেষ্টা করে আমাদের দেশটা এমনি শুদ্ধ, আরো শুদ্ধ হয়ে যাব। আর সরকার পদে যারা আছে এরা যদি একটু চিন্তা ভাবনা করে দেশটাকে গড়ার মতো, তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। কারণ আমরা তো জনসংখ্যা কমছে না, আমাদের তো দেশে কোনো ঘাটতি নাই, আমরা সব দিক দিয়ে তো পরিপূর্ণ। আশা করি ইনশাল্লাহ এদের সহযোগিতা থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো। জি, আমরা একটু চেষ্টা করব কিছু তরুণ ভোটারদের সাথে কথা বলার, যারা কিনা এই 70 নম্বর ওয়ার্ডের নতুন ভোটার হয়েছেন। আপনার কাছে যদি জানতে চাই যে আপনারা আসলে নির্বাচনে কেমন প্রতিনিধি চান এবং কেমন নির্বাচন আসলে চান আপনারা? জি, ধন্যবাদ। আমরা যেহেতু দীর্ঘ 17 বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছি, মানুষের সবাই প্রত্যাশা করতেছে যে একটা সুষ্ঠু নির্বাচনের আশা, সেহেতু আমি প্রথম ভোট হিসাবে আমি চাই যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক, আমাদের প্রার্থীগণ নির্বাচনের জয়ী হয়ে ঠিক মতো সমাজ সেবা এবং এই তো। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই, আসলে এই নির্বাচনে আপনাদের প্রত্যাশা কতটুকু, এবং সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা আসলে কাকে নির্বাচিত করতে চান? আসলে আমি চাচ্ছি যে দেশে একটা শান্তশিষ্ট নির্বাচন হোক, যে কোনো প্রতিনিধি যাক না কেন সে যেন অবশ্যই ভালো হয় এবং শান্তশিষ্ট হয়। সব দিকে আমাদের এলাকা বা আমাদের আশেপাশে যত গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো ফ্যাক্টরি হোক না কেন, যেটা হোক না কেন, যাতে আমরা সঠিকভাবে কার্যক্রম চালাতে পারি এবং সঠিকভাবে যাতায়াত করতে পারি, সবকিছু যাতে সুন্দরভাবে আমরা পালন করতে পারি, এরকম একটা প্রতিনিধি আমরা চাই আমাদের এলাকা থেকে। তো আসলে যে আমরা শুনছিলাম, এবং আমরা কিন্তু এখানকার যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচনে প্রার্থিতা করছেন, তাদের কথাও শুনছিলাম। তো আসলে সবার বক্তব্যই আসলে একই, যেই এই আসনটি রয়েছে, এই আসনের যেই অবহেলিত জনপদ, সেই জনপদের উন্নয়নে সকলে কাজ করতে চান, এবং এখানকার যেই বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু চান এমন প্রার্থীকে ভোট দিতে যারা কিনা তাদের হয়ে কাজ করবে, তাদের জন্য কাজ করবে। তো হিমাদ্রি, ঢাকা 5। জাকির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক লোট্টো পার্লামেন্ট আজ এই ছিল এখনকার মতো। আগামী আয়োজন আমরা থাকবো অন্য সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।